নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। কুয়োতে জলের ওপর ভাসছে তেল, ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে পানীয় জল। সমস্যায় মাল ব্লকের ওদলাবাড়ি বিধানপল্লী এলাকার সাধারণ মানুষ। খাবারের গুণগত মান বজায় রাখতে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের ফুড সেফটি বিভাগের নতুন উদ্যোগ। রান্নায় একই তেল দুবার না করার পরামর্শ দিলেন দপ্তরের আধিকারিকরা। নেটওয়ার্ক সিকিউরিটি এবং ব্লকচেন ম্যানেজমেন্ট টেকনোলজি নিয়ে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সেমিনার। সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের উদ্যোগে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যের সাইবার বিশেষজ্ঞদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই সম্মেলনে। মূলত সাইবার নিরাপত্তা এবং ব্লকচেইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। সম্মেলনের শুরুতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। পরবর্তীতে সম্মেলনে উপস্থিত অধ্যাপক এবং গবেষকদের তাদের বক্তব্য তুলে ধরেন। বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়া ও সাইবার নিরাপত্তার পাশাপাশি এই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা চলছে। এই ধরনের সমস্ত বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা করা হচ্ছে বলে জানান খড়গপুর আইআইটি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপিকা দীপান্বিতা রায়চৌধুরী। ন্যাশনাল কনফারেন্স হচ্ছে, এখানে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে এটা অর্গানাইজ করছে। এটা সাইবার সিকিউরিটি আর ব্লকচেন ম্যানেজমেন্ট এই বিষয়ের উপরে করা হচ্ছে। মানে মূলত সাইবার সিকিউরিটিতে কি মানুষের উপকার হয়, ছেলে মেয়েদের বা কিভাবে এই যে ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজন করছে এজ এ হোল এটা আমাদের তো গভর্নমেন্টের এটা সাইবার সিকিউরিটি হেল্পের জন্য একটা সেন্টার অলরেডি রয়েছে। এর সঙ্গে আমাদের এটাতে কিছু রিসার্চের কাজও চলছে। সেই রিসার্চের কাজগুলো নিয়ে আজকে এখানে যে কনফারেন্স হচ্ছে সেখানে এগুলো নিয়ে বিস্তৃত আলোচনা হবে, যাতে পাশাপাশি এলাকার আরও বেশি কাজে আসতে পারে। আমাদের যেগুলো রিসার্চ ওয়ার্ক হচ্ছে সেগুলোকে আরও বেশি কাজে লাগিয়ে মানুষের উপকার করা যায় সেটা দেখা হচ্ছে। এখানে ইন্টারন্যাশনাল কনফারেন্স, এখানে ইন্ডিয়া বা অ্যাব্রড সব জায়গা থেকে লোকজন আসছে। মূলত এই ইস্টার্ন জোনের যারা রিসার্চার এই ফিল্ডে কাজ করছে তারা এখানে আসছে। এটা তো এখন খুব বার্নিং টপিক, সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম, এগুলো নিয়ে তো সবসময় সমস্যা হচ্ছে আমাদের। সেই সমস্যাগুলো যাতে কমিয়ে ফেলা যায় সেটা নিয়ে যাতে আমরা আরো ভালো কাজ করতে পারি। আমি গৌতম পান্ডা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছি, আজকে অ্যাক্টিং প্রিন্সিপাল হিসেবে আছি। শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান উল্টে গুরুতর আহত হলো 25 জন ঠিকা শ্রমিক। শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান উল্টে আহত হলো কমপক্ষে 25 জন ঠিকা শ্রমিক। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার মেটলি ব্লকের চালসা সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে মাল ব্লকের সোনগাছি চা বাগান এলাকায় প্রায় 300 জন ঠিকা শ্রমিক মেটলি ব্লকের চিলনি চা বাগান ঠিকা কাজ করতে যাচ্ছিল। চালসার কাছে একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় শ্রমিক বোঝাই পিকআপ ভ্যানটি, আর তাতেই আহত হয় কমপক্ষে 25 জন ঠিকা শ্রমিক। আহতদের মধ্যে বেশিরভাগই মহিলা ছিল বলে জানা গেছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহতদের মধ্যে 5 জনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। বাকিদের চিকিৎসা মঙ্গলবাড়ি স্বাস্থ্য কেন্দ্রেই চলছে। মালবাজার মহকুমা জুড়ে প্রতিদিন সকালে এভাবেই নিয়ম ভেঙে পিকআপ ভ্যান করে প্রচুর শ্রমিক বিভিন্ন জায়গায় কাজ করতে যায়। প্রশাসনের সামনে দিয়েই এই সব গাড়ি চলাচল করলেও প্রশাসন নির্বিকার থাকে বলে অভিযোগ। পণ্যবাহী পিকআপ ভ্যানে কিভাবে এত যাত্রী নিয়ে রাস্তায় চলাচল করে তা নিয়েই প্রশ্ন উঠছে। মাঝে মধ্যেই এরকম নানা দুর্ঘটনা ঘটে গেলেও বন্ধ হয়নি এই ঝুঁকিপূর্ণ যাতায়াত। আচ্ছা, তো কি নিয়ে যাচ্ছিলেন? পাতি লেবার। কোথায়? কতজন ছিল গাড়িতে? 45 জন। কোন জায়গাটা এটা এই ঘটনাটা ঘটে? আচ্ছা, তো এমনি কি কতজনের কি চোট কিরকম লাগছে? ওরা জানে কতজন লাগছে, নিয়ে গেছে হসপিটাল। হসপিটাল নিয়ে গেছে। কতজনকে নিয়ে যাচ্ছিলেন?
আর কত জানি 15 পর্যন্ত নিয়ে যাবে হ্যাঁ 40 কতজন ছিল? আগে কতজন নিয়ে গেছে হসপিটাল? এমনি ইনজুর বেশি কেউ হয়নি? হ্যাঁ হয় না সাথে হয়নি। আপনি কে? গাড়ির চালক? ড্রাইভার। আপনার নাম? সঞ্জীব সঞ্জীব কি? হুজুর। হুজুর। आ रहे थे तब वो जो टर्निंग नहीं थी चौसा का वहाँ से मतलब 2 गाड़ी आ रहा था, तब वो भाई जो ड्राइवर था ना वो इधर से जा रहा था, उस समय गाड़ी पलट गया। कहाँ से आप लोग जा रहे थे? हम लोग संरक्षी से जा रहे थे, कहाँ जा रहे थे? चिलोनी बगान। चिलोनी बागान। क्या काम करने? ठीका काम? हाँ पत्ते तो अच्छा, ये जी ऐसे करके रोज ये जो आप लोगों को लेके जाता है, ये जो इतना रिक्स लेके, गाड़ी में कितना जन था? हम लोग गाड़ी में 29 जन था। 29 जन था। कितना जन इंजर हुआ है अभी? कितना जन लगा है वो तो उतना मालूम बहुत नहीं। ज़्यादा ही तो हुआ है। हाँ एक जन का केवल वो सर में लगा है और कोई हाथ पैर में क्या क्या लगा है। अच्छा, अभी कितना जन को माल बाजार में लेके गया थे? हाँ ऐसे 4 की 5 जन को माल बाजार में लेके गया। तो ऐसे करके रोज जाते हैं आप लोग बागान में? नहीं हम लोग मतलब आज फर्स्ट जा रहे थे काम। अच्छा अच्छा अच्छा। आपका नाम? निक्की निकी क्या? निक्की साबर कहाँ, घर कहाँ है आपका? संगची मान लाई। आज मैं मेटली से चालसा आते वक्त मैंने देखा कि जो चालसा बड़गाछ है वहाँ पे एक पिकअप वैन उल्टा हुआ है और श्रमिक लोग वहाँ पे एक्सीडेंट हुए हैं और श्रमिक लोग 5 से 6 श्रमिक शायद घायल हुए हैं। तो ये मैं बोलना चाहूँगी कि हम लोग मेटली वासी हमेशा देखते हैं कि पिकअप वैन में जो श्रमिक लोग को भेड़ बकरी जैसे ठूस के चाय बागान में काम के लिए ले जाया जाता है। तो मैं ये बोलना चाहूँगी कि वो एक श्रमिक है, क्या उसका जो प्राण है उसका क्या कोई वैल्यू नहीं है? उनका प्राण का भी एक वैल्यू है। तो उस चीज़ को मद्देनज़र रखते हुए श्रमिक को जो ले जाया जाता है तो उनको एक कंफर्टेबल थोड़ा ऐसे करके इसे ले जाना चाहिए, मेरे को ऐसा लगता है। और हम देखते हैं कि जैसे चाइल्ड लेबर को भी इस तरह के पिकअप में ले जाया जाता है। तो पुलिस प्रशासन नहीं देख रहा है ये सब चीज़? नहीं, मैं यही बोलूँगी, मेरा पुलिस प्रशासन से अभी तक देखा नहीं देखा वो मुझे नहीं पता, लेकिन आज एक्सीडेंट हुआ है, 5 से 6 लोग घायल भी हुए हैं और बहुत सारा तो इंजर है अभी भी। हाँ इंजर हुआ है। तो मैं चाहती हूँ कि पुलिस प्रशासन इस पर नज़र दे। पिकअप वैन में इस तरह से श्रमिक को ठूस के ले जाने का कोई तो एक दायरा होगा, उस दायरे में ले जाए। और जो चाइल्ड लेबर है अगर उसमें से जांच किया जाए कि कोई चाइल्ड लेबर को ले जाया जा रहा है कि नहीं, इस चीज़ पे जरूर से जरूर कार्रवाई जल्दी से जल्दी होनी चाहिए। नहीं, उधर छोटा छोटा बच्ची लोग को भी देखा गया है बहुत सारा, तो क्या बोलेंगे आप? मैं यही, मेरे पास खबर है, हम लोग सुनने में आया है कि उसमें छोटे छोटे चाइल्ड लेबर को भी ले जाया जाता है। तो पुलिस प्रशासन को थोड़ा नज़रदारी देने की ज़रूरत है। मैं उनसे रिक्वेस्ट करूँगी कि वो थोड़ा नज़रदारी दे इस विषय को। आपका नाम और परिचय? मेरा नाम मेनुका साह प्रधान, डुअर्स नारी संगठन फाउंडर प्रेसिडेंट। বেশিরভাগ কুয়োর জলেই ভাসছে তেল, সমস্যায় সাধারণ মানুষ। গরম পড়তে পানীয় জলের সমস্যা সর্বত্র। নদী নালা যেমন শুকিয়ে গেছে তেমনি গৃহস্থের বাড়ির কুয়োর জলও নিম্নমুখী। তবে সব থেকে বড় সমস্যা কুয়োর মধ্যে ভাসছে তেল, যার ফলে কুয়োর জল পান করা এখন আর সম্ভব নয় এলাকার মানুষের। এরকমই ছবি দেখা গেল মালব্লকের ওদলাবাড়ির বিধানপল্লী এলাকায়। ওদলাবাড়ির বিধানপল্লী এলাকায় রয়েছে অয়েল ইন্ডিয়ার সাব স্টেশন, যার ফলে এই স্টেশনের মাটির নিচে রয়েছে তাদের তেলের বিভিন্ন পাইপ। বিধানপল্লী এলাকার বাসিন্দাদের অভিযোগ, সম্ভবত মাটির নিচে অয়েল ইন্ডিয়ার পাইপ লিকেজ আছে, সেই কারণেই সেই লিকেজ দিয়ে তেল আশেপাশের বিভিন্ন বাড়ির কুয়োতে মিশছে, যার ফলে এলাকার বহু বাড়ির কুয়োর জল নষ্ট হয়ে গেছে। স্থানীয়দের বক্তব্য 1 বছর আগেও হয়েছিল, কিন্তু তখন এতটাও খারাপ হয়নি কুয়োর জল, কিন্তু এখন এই কুয়োর জল ব্যবহারের অযোগ্য, তেলে ভরে গেছে কুয়ো। বাড়ির মহিলাদের বক্তব্য, জলে যেভাবে তেল মিশেছে তাতে যখন তখন বড় অগ্নিকাণ্ড ঘটতে পারে। এই কুয়োর জল যেমন খাওয়া যাচ্ছে না, তেমনি জামা কাপড়ও এই জল দিয়ে ধোয়া যাচ্ছে না, যার ফলে যারা এই জল খাচ্ছে তাদের পেটের অসুখ এবং চুলকানির মতো উপসর্গ দেখা যাচ্ছে। বিধানপল্লীর বয়স্ক মানুষ নির্মল ঘোষ বলেন, এর আগে অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছে, কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবেই কর্ণপাত করে না, যার ফলে চরম সমস্যায় পড়েছে বিধানপল্লী এলাকার মানুষ। অবিলম্বে এর ব্যবস্থা না করলে আগামীতে সমস্ত বাড়ির কুয়োর জল নষ্ট হয়ে যাবে, পাশাপাশি বড় দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়োর জল পরীক্ষা করার পর ব্যবস্থা নেওয়া হবে। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষ বলেন, এ ব্যাপারে কেউ আমাকে জানায়নি, আপনার কাছ থেকেই জানতে পারলাম। এ ব্যাপারে অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।
এই যে যাচ্ছে ছবি ধরতেছে। এই যে তেল লিক হয়ে তেল মানে ঢুকে যায় কুয়োতে। হ্যাঁ, কুয়োতে ঢুকে। প্রথমে এই কুয়াটা করলাম, আবার আর একটা কুয়া করলাম, তাতেও ঢুকে। জল খাচ্ছেন এই জল? না, আমরা এখন নজল খাই। তো অসুবিধা হয় না এই যে এই তেল বসে আসে এখানে? অসুবিধা হয়, একের পর এক খরচ। জানিয়েছিলেন আপনারা ডিপার্টমেন্টকে? আমরা জানিয়েছিলাম, ওরা বোঝে না আমাদের কথা। কি বলে ওরা? আমি যেটা বুঝি, যেটা আমি এখানে যেটা দেখে বুঝতে পারি, ওদের একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে অল্প অল্প করে তেল লিক করে মাটির নিচে, আর মানে ইয়ের থেকে, পাইপ লাইন থেকে, হ্যাঁ। মূল লাইন থেকে। সেইটা ওই চ্যানেলের মধ্যে পড়ে, সেই চ্যানেল ক্র্যাক আছে আমার ধারণা, ক্র্যাক আছে, সেই ক্র্যাক দিয়ে এটা পাস হয় তেলটা। এটা তো আগুন লাগতে পারে না? আগুন লাগতে পারে, কিন্তু আমি ঠিক বুঝতে পারি আগুন লাগলে ধ্বংস হয়ে যাবে। পাশেই তো কি আছে? পাশেই অয়েল ইন্ডিয়া। অল ইন্ডিয়ার। এখান থেকেই মনে হচ্ছে লিকেজ হচ্ছে। হ্যাঁ, এখান থেকেই লিকেজ হচ্ছে। হ্যাঁ, এখান থেকে। আপনার নাম? নির্মল কান্তি ঘোষ। এটা তো আমরা মানে কিছুদিন আগের থেকেই শুনলাম, তো ওই দাদা হলো দেখালো আমাদের। তো মানে আস্তে আস্তে যা দেখতেছি সামনের বাড়িতেও হয়ে গেছে, হয়তো আমাদের এই পাশের বাড়ি এদিকেও চলে যাবে। কেন এরকম হচ্ছে? লিকেজই হবে। মানে কি সামনে কোনো স্টেশন আছে? হ্যাঁ, সামনে হলো, পাশে হলো ডিপো আছে। কিসের ডিপো? তো এটা কি মাটির নিচে মনে হচ্ছে লিকেজ আছে? মাটির নিচে। তো কুয়োর জলগুলোর কি অবস্থা? খুব খারাপ, মানে সব তেল? সব তেল। তো অসুখ বিসুখ হচ্ছে না? পেটের অসুখ তো লেগেই আছে। তো আপনারা তো এর আগে জানিয়েছিলেন? হ্যাঁ, এর আগে বলা হয়েছিল, তাই না মনোজদা? তারপরে কোনো ব্যবস্থা নেয়নি। আপনার নাম? সঞ্জয় ঘোষ। এই কুয়াতে দেখা যাচ্ছে যে তেলের একটা লেয়ার ভেসে আসছে। এটা প্রায় 7-8 বছর ধরে, এটা প্রথম দিকে এতটা ছিল না, 7-8 বছর ধরে দেখা যাচ্ছে। কিন্তু এখন তো দেখছি অতিরিক্ত। এর আগে জানানো হয়েছিল কর্তৃপক্ষকে, সামনে একটা ওয়েল ইন্ডিয়া একটা ইসে আছে, স্টেশন আছে, সেই স্টেশনে ওদেরকে জানানো হয়েছিল যে ওখান থেকে কোনো একটা সরু কোনো লিকেজ আছে কিনা, ওখান থেকেই আসছে কিনা ভেসে। জানানো সত্ত্বেও ওরা, এর আগে দেখেছিলাম যে আমাদের সামনে একটা ছোট্ট নদী আছে, ওখানে একটা লিকেজ হয়েছিল। তো কিন্তু এইভাবে যে এখন তো দেখা যাচ্ছে যে এই বছরটা দেখা যাচ্ছে আরো অনেক বেশি করে। অনেক বাড়িতেই এরকম। তো এখানে আছে, সামনে দুটো কুয়ো আছে, ওই সামনের বাড়ির ওদেরও অবস্থা এরকমই। তো জলের সমস্যা হচ্ছে না? পানীয় জলের প্রচন্ড সমস্যা। মানে আমরা তো এই জলই এখন রান্না বান্না করে খাচ্ছি, এত কি করব। আমাদের অসুবিধা তো হচ্ছে আস্তে আস্তে। তো এই গোটা বিধানপল্লীতে এই যে এই লেয়ারটাই পড়ে যাবে, তখন তো সকলেরই অসুবিধা হবে। কি মনে হচ্ছে লিকেজ হয়েছে নিচে? লিকেজ হয়েছে, আমার তো মনে হচ্ছে যে মাটির অয়েল কোম্পানির কোনো এক জায়গায় লিকেজ হয়ে এই জুটের এই সেটা আসছে। আপনার নাম? অসুখ বিসুখ হচ্ছে প্রচন্ড পরিমাণে, রোগ হবে, এরপরে হয়ে যাবে। আপনার নাম? আমার নাম অরিজিৎ চট্টোপাধ্যায়। হ্যাঁ, এই বিষয়ে আমাদের কাছে এখনো কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। আপনার কাছ থেকে আমরা এটা জানতে পারলাম। আমরা এই বিষয়ে মানে খতিয়ে দেখার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই কোম্পানির সাথেও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। হ্যাঁ, তাল পাখাকে ছাড়িয়ে এবার জামাই ষষ্ঠীর বাজারে ছেয়ে যাবে প্লাস্টিকের পাখা, এমনটাই দাবি করছেন ব্যবসায়ীরা। এবার জামাই ষষ্ঠীর বাজারে বর্তমানে প্লাস্টিকের পাখা ছেয়ে গেছে। এই ধরনের এক একটি পাখার দাম মাত্র 10 টাকা। তাই তালপাতা থেকে প্লাস্টিকের পাখার বিক্রি অনেকটাই বেশি বলে বিক্রেতারা দাবি করছেন। জামাই ষষ্ঠীর মূল দরকারি সামগ্রীর মধ্যে পাখা একটি গুরুত্বপূর্ণ জিনিস। বর্তমানে খুব কম দামে প্লাস্টিকের পাখা বাজারে এসেছে, আর এই প্লাস্টিকের পাখা বাজারে আসার জন্য তাল পাখার চাহিদা কিছুটা হলেও কমেছে বলে বিক্রেতারা দাবি করছেন। প্লাস্টিকের পাখার মধ্যে রকমারি ছবি দিয়ে মাত্র বিক্রি হচ্ছে 10 টাকা দরে। আর তাই এবার জামাই ষষ্ঠীতে সে সমস্ত পাখা কিনতে কিন্তু উৎসাহী মানুষের ভিড় দেখা যাচ্ছে। কোথায় এসেছেন? এই জামাই ষষ্ঠীর জন্য পাখা নিতে। কি কি পাখা দেখলেন? একটা তো দেখলাম তালের গাছের, একটা যেমন প্লাস্টিকের পাখা। এই যে কোনটা দাম কেমন? এটা বলতেছে 10 টাকা, এটা বলতেছে 30 টাকা। কোনটা নেবেন? নিলে তো এইটাই ভালো হবে, কম দামে 10 টাকারটা। 10 টাকারটা কেন? 30 টাকা নেবেন না কেন? 10 টাকার মধ্যে তো ভালো পাখা এবার বের হচ্ছে, নতুন পাখা। এটাই দেখছেন? হ্যাঁ, 10 টাকারটা নেবেন। বিভিন্ন রকম স্টাইল আছে। এই যে ভালো না, দাম কম, এটা দাম কম, 10 টাকার মধ্যে কাজ চলে যাবে। ওটা
ফুটা পাকা চলে আর জমাই সুটে এটা 30 টাকা করে। ওর দাম বেশি জানেন? হ্যাঁ, মানুষ বেশি এইটাই নেয়। আপনি এটা নিলেন? হ্যাঁ। আপনার নাম? আর নাম ঋত্বিক সানি। আমার নাম বিকাশ সেন। কিসের দোকান আপনার? আমার স্টেশনারি ভ্যারাইটি দোকান। পাখা এবার হ্যাঁ, জামা ষষ্ঠীর পাখা আমরা বহুত বছর থেকে বেশি, এবং এবারও পাখা চলে আসছে। কি ধরনের পাখা এসেছে? তালের পাখা সবচেয়ে বেশি আসে বাজারে। তাল পাখা জামা ষষ্ঠীর জন্য তাল পাখা চলে, এবং এই বছর কি পাখা এসেছে? এই মাসে তাল পাখাও আসছে এবং প্লাস্টিক পাখাও আসছে। দুই রকম পাখা আসছে। চল কোনটা কম দাম? কম দামেরও কেউ নিচ্ছে, কেউ আবার ওই তাল পাখা নিচ্ছে। তাল দাম কি পাখাটা বেড়েছে আগের বছর থেকে? না, কোনো বাড়ে না, একটু আধটু বাড়ছে। আগের বছর কত করে ছিল? আদৌ আগের বছর 25 টাকা ছিল, 25-30 বিক্রি হয়েছে। শুরু হয়ে গেছে বিক্রি? হ্যাঁ, বিক্রি শুরু হয়ে গেছে। এই যে আরেকটা যেটা কম দামে, আর একটা কম দামের 10 টাকা। রকমারি কারুকার্য। হ্যাঁ, রকমের কারুকার্য আছে। তাল কি দিয়ে তৈরি এটা? এটা হলো প্লাস্টিকের জিনিস দিয়ে তৈরি, প্লাস্টিক এবং বাঁশ দিয়ে তৈরি। আর ওটা ওটা হচ্ছে তাল পাখা, তাল গাছের পাতা দিয়ে হয়। সুতা কি সুতা দিচ্ছে? সুতা হচ্ছে হলুদ সুতা, একদম টকটকা হলুদ, ষষ্ঠীর জন্য লাগে। বিক্রি কেমন? বিক্রি খুব ভালো। সুতার তো বহুত চাহিদা আছে প্রতি বছর। আগের রীতি নিয়ম এখন চলছে? হ্যাঁ, রীতিনিয়ম আগেরই আছে। মানুষের যে রীতিনিয়ম ছিল সেই রীতিনিয়ম এখনো চলতেছে, কেউ কোনো পরিবর্তন হয়নি। পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারোয়ারি সম্মেলনের দ্বারা বিভিন্ন বিষয় নিয়ে ধন্যবাদ জ্ঞাপনের অনুষ্ঠানের আয়োজন করা হলো শুক্রবার। মারোয়ারি সমাজের কৃষ্টি কালচারের পাশাপাশি সমাজকে একত্রিত করে সমাজ সেবায় ব্রতী হওয়ার আহ্বান সহ অন্যান্য বিষয় নিয়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারোয়ারি সম্মেলনের। শুক্রবার জলপাইগুড়ি শহরের একটি বেসরকারি হোটেলে উপরিউক্ত বিষয় নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্বরা বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারোয়ারি সম্মেলনের পক্ষ থেকে সংগঠনের রাষ্ট্রীয় অধ্যক্ষ শিবকুমারজি লোহিয়াকে সংবর্ধিত করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জলপাইগুড়ি জেলার অধ্যক্ষ শঙ্কর মালাকার, জলপাইগুড়ি সম্পাদক প্রদীপ শীতানি, রাষ্ট্রীয় মহামন্ত্রী কৈলাসপতিজি তোদি সহ প্রাদেশিক অধ্যক্ষ নন্দকিশোর আগরওয়াল, পবন জালাল প্রমুখ। রাষ্ট্রীয় অধ্যক্ষ শিবকুমারজি লোহিয়া বলেন, সমাজে সবাইকে এগিয়ে আসতে হবে। কলকাতায় মারোয়ারি ভবনের কাজ চলছে, ফান্ডের কোনো সমস্যা নেই, প্ল্যান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আগামী 2026 সালে ভবন তৈরি হয়ে যাবে, সেখানে মারোয়ারি সমাজের সবাই থাকতে পারবেন। এছাড়াও বাচ্চাদের জন্য হোস্টেলও তৈরি করা হবে। সমাজের উন্নয়নে কাজ করতে সদস্য পদের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে বলে তিনি জানান। शिव कुमार लोहिया, राष्ट्रीय अध्यक्ष अखिल भारतवर्षीय मारवाड़ी सम्मेलन। इस संस्था की स्थापना सन 1935 में हुई थी। ये देश के 24 प्रांतों में 350 से भी अधिक शाखाओं के द्वारा अपना कार्यरत है, और ये देश की एकमात्र मारवाड़ी समाज के राष्ट्रीय प्रतिनिधि संस्था है। आज हम यहाँ आए हैं अपने सम्मेलन के सदस्यों से और समाज बंधुओं से रूबरू होकर के उनसे बातें करने के लिए। हमारा संदेश है कि राष्ट्र हित में हमको काम करना है। हमारा लक्ष्य भी है, हमारा लक्ष्य राष्ट्र की प्रगति, और इसी लक्ष्य को लेकर के पूरा समाज काम में लगा हुआ है। और हमारे अंदर समाज के अंदर जो भी विसंगतियां हैं या जो कमियां हैं या कमजोरियां हैं, उसको दूर करने का प्रयास हम लोग स्वयं ही अपने विचार विमर्श के द्वारा करते हैं। और यही सम्मेलन पिछले 89 साल से करता आ रहा है। सम्मेलन ने नारी शिक्षा पर बहुत जो काम किया है, विधवा विवाह को बहुत बढ़ावा दिया है, पर्दा प्रथा उन्मूलन में सम्मेलन ने काफ़ी काम किया है। समाज में शिक्षा, स्वास्थ्य, सुरक्षा और राजनीतिक चेतना, संस्कार, संस्कृति और राजस्थानी भाषा का बचाव, प्रचार, प्रसार के लिए सम्मेलन कार्यरत है। और हम लोगों का यही संदेश है कि राष्ट्र हित में सब कोई समाज बंधु लगे रहें और आगे बढ़ते रहें समाज और राष्ट्र के कल्याण के लिए। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার
আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। খাদ্যের গুণগত মান বজায় রাখতে একই তেল দুবারের বেশি রান্না করতে দেওয়া হবে না। সেই পোড়া তেল থেকে তৈরি হবে বায়োডিজেল। এমনই উদ্যোগের কথা জানালো জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের ফুড সেফটি বিভাগের। শুক্রবার বিশ্ব ফুড সেফটি ডে উপলক্ষে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের ডিআরএস হলে বিভিন্ন ফাস্ট ফুড তৈরির প্রতিষ্ঠানের হোটেল মালিক, ব্যবসায়িক সংগঠনকে নিয়ে করা একটি সেমিনারে রিপ্রোজ ইউজড কুকিং অয়েল প্রকল্পের মাধ্যমে বায়োডিজেল তৈরি নিয়ে বিস্তারিত আলোচনা করা রয়েছে। সেমিনারে মোট 30টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছাড়াও জেলা ডেপুটি CMOH1 ত্রিদীপ দাস, জেলা ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার রাজেন্দ্র কুমার রায় সহ অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন। ভালো খাওয়া, সেফ ফুড, এটার জন্য আমরা অ্যাওয়ারনেস করলাম। এটা পরে আরও আছে একটা রুকো বলে একটা সেমিনার করলাম রুকো বিষয়ে। রুকো আছে রিপারপোজ কুকিং ইউজড কুকিং অয়েল, রিপারপোজ ইউজড কুকিং অয়েল। এটা কি হয়, অনেকে রেস্টুরেন্ট এবং ফ্যাক্টরিতে ভাজা তেল তৈরি হয়। সেই ভাজা তেল কি হয়, প্রতিদিন ওটা বের হয়, ওটা মানে উনি ডিস্ট্রয় করবে। তো ডিস্ট্রয় করলে কি হবে, নালিতে ফেলে দিবে, অন্য জায়গাতে ফেলে দিবে। এটা ছাড়া কি করে ছোট ছোট ব্যবসায় ওই তেলটা নিয়ে চলে যায়। তেল নিয়ে আবার রাত্রিবেলা বিকালবেলা অন্য জায়গায় গিয়ে ওরা রান্না করবে। সেই তেলটা আমার শরীরের জন্যে ক্ষতিকারক। তাই সেটাকে ম্যানেজ করার জন্যে গভর্নমেন্ট এটা ইনিশিয়েটিভ নিয়েছে। এটা খুব ভালো ইনিশিয়েটিভ। তা কী করছেন, যত তেল আছে ভাজা তেল ওটা কালেকশন করে এটা বায়োফিউল তৈরি করার জন্যে ওরা নিয়ে যাচ্ছে। তা তেল নর্মালি আপনার 2 বার ম্যাক্সিমাম আপনি করতে পারবেন, ম্যাক্সিমাম আপনি 3 বার যেতে পারবেন। কেন কি 3 বার পরে ওই তেলটা বার্ন হয়ে যাবে, কালো হয়ে যাবে। সেই তেল আমাদের শরীরের জন্য ওটা ক্ষতিকারক। এখন যারা করছে এরা কি ওই 3 বারের বেশি তেলটাকে দিয়ে ইউজ করা হচ্ছে? না, আমরা সবাইকে অ্যাওয়্যার করতেছি। তা ওরা দেখেন ওটা তেলের কন্ডিশন উপরে ব্যবহার, মানে কন্ডিশন উপরে আপনি দেখতে হবে। যদি 2 বার তো আপনি নিশ্চয় করতে পারেন, 3 বার যদি তেলের অবস্থা ঠিক, কোয়ালিটি ঠিক, তখন আপনি করতে পারেন, না হলে আপনি না করাই ভালো। এখানেও কি ওই প্রোডাক্টটা ভালো হবে না, টেস্টটা খারাপ লাগবে। এবার বায়োডিজেল যেটা তৈরি করা হবে সেটা কিভাবে কি ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে? এটা গভর্নমেন্টে একটা ইমপ্যানেল লিস্টের মধ্যে আছে। তা ওনার ওই এজেন্সিকে আমরা যোগাযোগ করে এখানে আমরা ডিস্ট্রিক্ট থেকে কত তেল মানে এভরি মান্থ হবে, সে ওনার আসবে। তো এখান থেকে ওরা কালেক্ট করে ওই তেলটা ভাজার মানে ওয়েস্ট তেল ওটা নিয়ে যাবে, নিয়ে ওটা স্কিমে আন্ডারে বায়োডিজেল তৈরি করবে। দেবব্রত ঘোষ। আপনি কোথা থেকে এসেছেন? আমি জলপাইগুড়ি এবং ধূপগুড়ি।
খুব ভালো উদ্যোগ। বিভিন্ন দোকানদার তারা তো মূলত মুনাফা অর্জন একটা লক্ষ্য থাকে, তো সেই মুনাফা অর্জনের লক্ষ্যে এই তেলটা কি হয় বিভিন্নভাবে বারবার ব্যবহার করতে হয় এবং সেটা অবশিষ্ট যে তেলটা থাকে সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়। সরকারি পক্ষ থেকে আজকের এই মিটিংয়ে যেটা বলা হলো, সেই মিটিংয়ে যে অবশিষ্ট তেল যেটা আজকে মিটিংয়ে বলা হলো যে সর্বোচ্চ 3 বার ব্যবহার করা যেতে পারে এবং এই 3 বার ব্যবহার করার পরে অবশিষ্ট তেল সেটা সরকারি তরফে কোনো এজেন্সির মাধ্যমে তারা ডিপার্টমেন্ট ওনারা করবেন। একটা নির্দিষ্ট দিনে সমস্ত তেল তারা কিনে বায়োডিজেল বা ডিজেল হিসেবে তারা ব্যবহার করবেন এবং সবচেয়ে বড় কথা তারা কি করবেন সেটা বড় কথা নয়, এই যে অবশিষ্ট তেলটার একটা রিইউজ হচ্ছে, আবার ব্যবহার করা যেতে পারে এবং যারা বিক্রি করবেন তারাও সেখান থেকে কিছু পয়সা পাবেন, যেটা আগে সেটা নষ্ট হতো। এটা খুব ভালো উদ্যোগ এবং খুব মানে প্রত্যেকটা ব্যবসায়ী যারা তেলের সাথে সম্পর্কিত ভাজা পোড়া বিক্রি করেন তারা লাভবান হবেন। তিস্তা নদীর চরে এবার বাদাম চাষ খুব একটা লাভজনক হবে না বলে মনে করছেন তিস্তা চরের বাদাম চাষিরা। উল্লেখ্য, প্রতি বছরে তিস্তা নদীর চরে ব্যাপক হারে বাদাম চাষ করেন স্থানীয় কৃষকরা। এখানকার বাদামে রাজ্যের পাশাপাশি অন্যান্য রাজ্যেও পাড়ি দেয় বলে দাবি, কিন্তু এবছর আবহাওয়া খামখেয়ালিপনার কারণে বাদাম চাষে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে বলে জানান স্থানীয় কৃষকরা। আজ জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর 1 নম্বর স্পার সংলগ্ন নদীর চরে দেখা গেল কৃষকরা জমি থেকে বাদাম তুলছেন। কথা প্রসঙ্গে তারা জানালেন, এবছরের বাদামের উৎপাদন তেমন নেই, কেননা যে সময় বৃষ্টির দরকার ছিল সে সময় বৃষ্টি হয়নি। অত্যাধিক তাপমাত্রার ফলে বাদাম চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। অসংখ্য গাছের মধ্যে এমন কিছু গাছ রয়েছে যেখানে বাদাম একেবারেই হয়নি, ফলে স্বাভাবিকভাবেই তারা দুশ্চিন্তায় পড়েছেন বলে জানান। জলপাইগুড়ি তিস্তা নদীর চরে বাদাম চাষ কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অন্যতম ভিত্তি, কিন্তু আবহাওয়ার কারণে যেভাবে বাদাম চাষে এবছর ক্ষতি হয়েছে সেক্ষেত্রে কতটা তারা লাভ করতে পারবেন তা নিয়েই এখনো দুশ্চিন্তা কাটছে না তাদের। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে বিবেকানন্দ পল্লী। কোথায় চাষ করছেন বাদাম, কতটুকু? এটা চাষ হচ্ছে তোমার, এটাকে বলো করলার চর। তিস্তা নদীর চরে? তিস্তা নদীর করলা চর। এটাকে কতটুকু চাষ করেছেন? বাদাম বেশি নাই, 3 বিঘার মতন আছে। কি অবস্থা মনে হচ্ছে বাদাম চাষে? কি অবস্থা? বাদামের লসে আছে, লস হবে। কেন লস হবে? বিঘাতে অন্তত মিনিমাম 2.5-3 কুইন্টাল আসলে ঠিক ছিল, এবার হাইলি 1.5 থেকে 15-2 কুইন্টাল মাল আসবে, এর বেশি আসবে না। তাতে কি লস? লস তো লাউন হবেই একবার। কিরকম কি কারণ হতে পারে এবার এরকম? এটা আবহাওয়াটা ভালো ছিল না, সারা বছরই তো রোদ গেল। এই তো বৃষ্টি মানে উঠানোর সময় আসলো বৃষ্টি, এখন তো সব জেলাই যাবে, হয়ে যাবে, মানে ফাইটে যাচ্ছে। প্রথমে বৃষ্টির দরকার ছিল। হ্যাঁ, প্রথমে বৃষ্টির দরকার ছিল, এখন তো জলের জন্য মারি খেলতে যায় কৃষক। ফলনটা কম কি মূলত আবহাওয়া না রোগের কোনো? আবহাওয়া আছে, তারপরে রোগও তো কিছু আছে, মানে ওয়েদার চেঞ্জ হয় নাই না। ওয়েদার চেঞ্জ হলে তো ধরো তোমার ওই রোগটাও কম হইতো। সেচে আর কত করা যায়, সেচ দিয়ে একদিন পর পরই সেচ দেওয়া লাগছে একেবারে, মোটামুটি কন্টিনিউ ধরো 2 মাস একভাবে সেচ দিতে হচ্ছে। কত বছর থেকে করছেন এখানে চাষ? আমি বেশি না, মোটামুটি 5 বছর। 5 বছরে কি মনে হয় যে এইবার এরকম খারাপ? হ্যাঁ, এই বছরই। গত 5 বছরে এর আগে ঠিক ছিল? না, এর আগে মোটামুটি ভালোই ছিল। কোথায় যায় মোটামুটি বিক্রি করেন বাদাম? বাদাম এখান থেকে পাইকারি নিয়ে যাবে এসে, এই ক্ষেতের থেকেই? হ্যাঁ, কম বেশি জায়গা এখান থেকে ওরা নিয়ে যাবে। কোথা থেকে আসে ওরা? ওরা আসে ধরেন বিভিন্ন জায়গার থেকে, টাকিমারি, ধূপগিরি, ময়নাগিরি, তোমার বাকালি, মানে বহু জায়গার পাইকার আসে। কোথায় বাদাম চাষ করেছেন আবার? এই তো করলার চর, তিস্তার চরে। কতটা লাগিয়েছিলেন? কতটা চাষ করেছিলেন? এই 3 বিঘা বাদাম করছি। কি অবস্থা বাদামের? বাদামের অবস্থা তো ভালো না। কেন? আবহাওয়া খারাপ, তার জন্য হয় নাই। এবার গরমটা বেশি না, গরমে হয় নাই। আর জল তো দিতেছি, মনে করে একদিন পর পর জল দিতে হয়, তারপরে আবার ওষুধ দিতে হয়। যা দাম কিরকম যাচ্ছে প্রতি বছর যেরকম যায় আবার এরকম? এবার বাদাম কত যায় বলা যাবে না, যাবে 40-50 এরকম যাবে। পাইকারি? পাইকারি। কত হলে লাভটা মোটামুটি হয়? লাভ নাই আমাদের, কৃষিদের লাভ নাই, লসের পাল্লা আমাদের।
আমাদের কৃষি কাজ করি, আমাদের খালি লস, আমাদের লাভ নেই। আমরা খাইয়ে খালি আমরা কোনো রকম পেটটা জাবিন দিয়ে রাখি, পেটটা খালি কোনো রকম খাই, খাওয়ার দামটাও হয় না আমাদের। কত মানুষ আছেন এখানে যারা চাষ করেছেন এই তিস্তার চরে? আছে অনেক মানুষই আছে। তাও আনুমানিক? বাইরের না তো সব বাড়ির লোক, আচ্ছা। টাকিমারি, ধূপগিরি, পানবাড়ি, টাকিমারি চর, এদিকে খালপাড়া, চুরঙ্গি, এই সমস্ত জায়গায়। এখন কি বাদাম তুলে নেওয়ার কি সময়? ওখানে তুলে নেয় বাদাম। কতদিন লাগবে তুলতে? এই আছে আর 15 দিন, এই শেষ হয়ে যাবে ওখানে। আপনার নাম? আমার নাম কুসুমালা বিশ্বাস। জলপাইগুড়ি সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স টিমের মহড়া অনুষ্ঠিত হলো শুক্রবার। বর্ষাকালে প্লাবন সহ বিভিন্ন সমস্যায় কি করে মোকাবিলা করা যায় তার জন্যই এই মহড়া বলে জানা গিয়েছে। এদিন প্রায় 30 জনের একটি টিম শহরের করলা নদীর বুকে মহড়া দেয়। জলে যেমন নতুন দুটো স্পিডবোট নামানো হয়েছিল, তেমনই মোট 5টি স্পিডবোটের সাথে ওবিএম লাগিয়ে চলে এই মহড়া। উল্লেখ্য, 1 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত রয়েছে বর্ষার মরশুম। বর্ষাকালে যে কোনো আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় সিভিল ডিফেন্স প্রস্তুত রয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা এবং রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরেই। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলাপ্রিতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। জুন মাসের 6, 7 এবং 8 তারিখে অর্থাৎ বৃহস্পতি, শুক্র এবং শনিবার হোটেল ডিলাপ্রিতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম এবং ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নাম্বারে 9434317391 এবং 9163667741। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে দুটি কথা বলবো। প্রথমত শিশুদের সম্পর্কে। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব শুরুতেই যদি কুগ্রহগুলোকে প্রতিকার করা যায় তাহলে এই অশুভ গ্রহগুলো থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সে যেতে পারে। অতএব আমি মনে করি শিশুদের ক্ষেত্রে 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত আমি বলবো বিবাহ সংক্রান্ত বিষয়। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। পনেরোই জুন ডুয়ার্স বন্ধ হওয়ার আগেও ভিড় নেই ডুয়ার্স জুড়ে। অপরদিকে মূর্তি নদীর ব্রিজ ভেঙে যাওয়ায় ব্যবসায় ক্ষতি হচ্ছে স্থানীয়দের বলে স্থানীয়রা জানালেন। লাটাগুড়ি জঙ্গল পার হয়েই মূর্তি নদী, আর ডুয়ার্সের মানে মানুষের আবেগ। দূর দূরান্ত থেকে পর্যটকরা ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল থেকে নদী পাহাড় সবটাই ঘুরে আসে। তবে ডুয়ার্সের মধ্যে একটি সেরা জায়গা হলো মূর্তি নদীর সেতু এবং তার নিচে নদী, যা পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তোলে। কিন্তু বর্তমানে সেই চিত্র না থাকার জন্য পর্যটকদের ভিড় আস্তে আস্তে অনেকটাই কমেছে বলছেন পর্যটকরা। কয়েক বছর ধরে মূর্তি নদীতে এখন আর পর্যটকদের ভিড় দেখা যায় না, কারণ মূর্তি নদীর একমাত্র মূল আকর্ষণ ছিল মূর্তি নদীর সেতু। বর্তমানে সরকারের তরফে সেতু ভেঙে নতুনভাবে গড়ার কাজ চলছে, তাই বন্ধ রয়েছে চলাচল। সেতুর কাজ হওয়ার জন্য চলাচল একেবারেই বন্ধ। এলাকার কিছু ব্যবসায়ীরা বলেন, মূর্তি নদীর মূল আকর্ষণ ছিল সেই ব্রিজ বা সেতু। অনেক পর্যটকদের আকর্ষণ সেই সেতুটি। এখানে এসে অনেক মানুষই ফটোশুট করেন। পর্যটকদের টানার এটি মূল আকর্ষণ। তবে সেতুর কাজ হওয়ার জন্য এখানে চলাচল নিষিদ্ধ, তাই অন্যত্র গেলেও তেমনভাবে মূর্তি নদীর স্বাদ পাচ্ছেন না। এর ফলে পর্যটকদের ভিড় কমে যাচ্ছে, ব্যবসারও ক্ষতি হচ্ছে। হ্যাঁ, মোটামুটি এমনি ঠিকই আছে। ডুয়ার্স যেটা বলে আমাদের এতে, যেটা মূর্তি বা গরুমারার রেঞ্জের মধ্যে পড়ে, এটা ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। পাবলিক তো ভালোই এসেছে দেখলাম, যদিও 15 জুন থেকে জঙ্গল সাফারি বন্ধ হয়ে যাবে, তাও তো পাবলিক ভালোই এসেছে দেখলাম। ওইখানটা মূলত সেতুটা তো এখন কাজ চলছে। হ্যাঁ, মূর্তি সেতুটাতে লোকে অনেকে ওখানে ফটোশ্যুট করতো বা ওখানটা থেকে পুরো নদীটাকে, রেঞ্জটাকে দেখতে পেতে খুব ভালো লাগতো। সেটা এখন আর হচ্ছে না, নতুনভাবে তৈরি হবে। এখন তেমনভাবে ঘোরার না, তেমনভাবে ঘোরার কিছু নেই। এইখানে মোটামুটি ওই এই আছে, আর গরুমারার জঙ্গল সাফারিগুলো আছে। এদিকে তো নদীর গতিপথ তেমন, গতিপথ সেরকম নেই, বর্ষা সেরকম ভাবে এখনো হয়নি। বর্ষা হলে তখন দেখা যাবে। কোথা থেকে এসেছেন আমরা? হাওড়া সাঁতরাগাছি থেকে এসেছি। আমরা কালকে দিনটা আছি 7 পয়েন্ট করবো, পরশু দিন আমরা জয়ন্তী পেরিয়ে যাবো। ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। তা ব্রিজের ওদিকটা গেলাম, ভাঙা দেখলাম, তৈরি হচ্ছে ব্রিজটা নতুন করে। এখানে লোক মোটামুটি ভালোই এসছে, দেখছি ভালো লাগছে। সেটা তো এখন বন্ধ রয়েছে। সেটা তো বন্ধ এখন। এখন তোমাদের এদিকে কি ব্যবসা চলছে? এদিকে ব্রিজে যে ব্যবসাটা হয়তো এখানে সেরকম ব্যবসাটা হয় না, কারণ ব্রিজে তো ওখানে রানিং লোক যাওয়া আসা করতো, জঙ্গলটা পার হতো, জঙ্গলে ঘুরতো। এখন তো সেরকম এদিকে এরকম নামার মতো জায়গা নেই ভালো। টুরিস্ট কম আসছে? কম, টুরিস্ট কম। ব্যবসা এদিকে কি বন্ধ যাচ্ছে? মানে খুবই ডাউন চলছে। মানে এখন তার কয়েকদিন পরে বর্ষা। হ্যাঁ, এই যে 15 তারিখ থেকে তো জঙ্গলটা বন্ধ হয়ে আবার খুলবে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে। এখানে সিজন। তাহলে আপনারা কোন ব্যবসার সাথে যুক্ত? ডাবের ব্যবসা। এরপরে কি করবে? এরপরে তো লোক প্রায় থাকবে না। লোক না থাকলে কি করবে? এই যে টুকটাক মিস্ত্রি কাজ করি, এগুলোই করতে লাগবে, কারণ তখন তার ব্যবসা চলবে না। মানে ওই ব্রিজ বন্ধ থাকার জন্য কি ব্যবসা বন্ধ? মানে হ্যাঁ, ব্রিজটার জন্যই মানে লোক কমে গেছে, টুরিস্ট আসে না। আর এখানে দেখারও তেমন কিছু নেই। এমন কিছু তো নাই। ওই আগে ব্রিজটাতে আসতো, তো ব্রিজটাই তো এখন নাই। ওর কিসের জন্য লোক এদিকে আসবে? সেরকম বেশি আসে না, কম। তোমার নাম? মোহাম্মদ শাহরুখ। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। কুয়োতে জলের ওপর ভাসছে তেল,
ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে পানীয় জল। সমস্যায় মাল ব্লকের ওদলাবাড়ি বিধানপল্লী এলাকার সাধারণ মানুষ। খাবারের গুণগত মান বজায় রাখতে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের ফুড সেফটি বিভাগের নতুন উদ্যোগ। রান্নায় একই তেল দুবার না করার পরামর্শ দিলেন দপ্তরের আধিকারিকরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।